আমি আশফাক আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাংবাদিক মোস্তফা আকমল। আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। এছাড়াও আলোচনার নানা সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজকে নির্বাচিত খবরে প্রধান খবর হিসেবে যে খবরটি নির্বাচন করা হয়েছে, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আলোচিত পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। জাতীয় সংসদে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ইন্টারপোলের সহযোগিতায় বেনজিরকে গ্রেপ্তার করা হয়, 30 দিনের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এটাকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। Underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। সরকারের ক্ষমতা যে কত বড় তা বোঝাতে নিজের দেয়া এই বক্তব্যই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ। গোপালগঞ্জে বাড়ি হবার কারণে পুলিশ বাহিনীতে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি। কথাবার্তা চাল চলনে পুলিশের চেয়ে রাজনীতিবিদ বেশি ছিলেন বেনজির আহমেদ। শেখ হাসিনার আমলে হওয়া প্রতিটি নির্বাচনে পুলিশকে ব্যবহার করে কারচুপি করার পরিকল্পনাকারীদের মধ্যেও তিনি ছিলেন অগ্রগামী। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার এবং আইজিপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে আওয়ামী লীগের আমলেই। শেষ দিকে শেখ হাসিনাও তার মাথা থেকে হাত সরিয়ে নেয় গোপনে দেশ ছাড়েন বেনজির আহমেদ। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন আইজিপির দায়িত্ব পালনের সময়েই 2021 সালের ডিসেম্বরে বেনজিরের বিরুদ্ধে র্যাবের মহাপরিচালক থাকার সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। অবসরে যাবার পরে 2024 সালে বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশের পর নতুন করে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থ পাচারের। দুদক তদন্তে নামলে গোপনে দেশ ছাড়েন বেনজির। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা সহ জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। দীর্ঘ অনুসন্ধান শেষে 2025 সালের নভেম্বরে আদালতে দুদকের দাখিল করা অভিযোগপত্রে বেনজিরের নামে 11 কোটি 4 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এতদিন ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের কোনো দেশে আত্মগোপনে আছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। 2025 সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে বাংলাদেশ সরকার। আর সেই নোটিশের ভিত্তিতেই দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুপুরে সংসদে জানান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের সাথে সমন্বয় করে অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও সংসদে 300 বিধিতে বিবৃতি দিয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, মোস্তফা আকমল, আপনার কাছে শুরুতে আসি। বেনজিরকে গ্রেফতার করা হয়েছে, বেনজির আহমেদকে, এবং তাকে বলা হচ্ছে যে সরকার বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 1 মাসের মধ্যে ফেরত আনা হবে। স্বাভাবিকভাবে এখানে প্রক্রিয়ার বিষয়টি থেকে যে আসলে কোন প্রক্রিয়া তাকে আনা হবে, এটি একটি প্রশ্ন রয়েছে, যেটি আসলে জনমনে প্রশ্ন। আর দ্বিতীয়ত, যেমনটি বলছেন যে এটি সরকার একটি বড় সাফল্য, সেই জায়গাটি আপনি কিভাবে দেখেন? নিঃসন্দেহে এটি সরকারের সাফল্য, বিশেষ করে পুলিশ বাহিনীর যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে তাকে গ্রেপ্তার করা গেছে এবং গভর্নমেন্টের যে প্রক্রিয়া, সেটা আমি মনে করি গভর্নমেন্ট খুব সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছে। এটা যেমন ঠিক, তেমনি কিন্তু এখানে ওনাকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে
একদম সোজাসাপটা জবাব দিয়েছেন। এখানে কিন্তু আমি ওইভাবে দেখি না। কারণ হচ্ছে যে দুবাই থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা এখানে আছে, যতদূর আমরা জেনেছি বা আমরা আজকে দুপুরে নিউজটি পাওয়ার পরে আমরা যেভাবে এটা বিশ্লেষণ করেছি, এরকম দু একজনকে ফিরিয়ে আনার নজির থাকলেও বেনজিরের মতো একজন আসামিকে এত এক মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা এখানে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ হচ্ছে যে এখানে কিছু আইনি প্রক্রিয়ার সাথে সাথে কিছু সদিচ্ছারও বিষয় আছে, যে দুবাই সংযুক্ত আরব আমিরাত সরকার কিভাবে রেসপন্স করেছে সেটা কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে খুব সুস্পষ্টভাবে পাইনি। আর হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আইডেন্টিফাই করতে পেরেছে, সেটা যেমন ঠিক, কিন্তু ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা কিন্তু আমরা ইমিডিয়েট জানতে পারিনি। হয়তো আমরা খুব দ্রুত যদি পুলিশ হেডকোয়ার্টার বা সংশ্লিষ্ট কেউ যদি আমাদেরকে রোডম্যাপটা জানায় যে এই প্রক্রিয়া এভাবে ফিরিয়ে আনা যাবে, তখন কিন্তু আমরা আশ্বস্ত হতে পারবো যে কতদিনের মধ্যে এবং কত দ্রুত তাকে ফিরিয়ে আনা যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, যেটি হচ্ছে যে যেমন মোস্তফা আকমল এক ধরনের একটু বলেন যে কিছুটা সন্দেহ রয়েছে 1 মাসের মধ্যে ফেরত আনা যাবে কিনা, অথবা কত সময় লাগবে, প্রক্রিয়াগত কিছু বিষয় রয়েছে। এই জায়গাটি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক, দর্শক শ্রোতাদেরকে। আমিও তার বক্তব্যের সঙ্গে একমত। আপনার একটা বড় কাজ করেছেন, এটা অস্বীকার করা যাবে না। এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রশ্রয়ে রাষ্ট্রের মধ্যে আলাদা একটা রাষ্ট্র তৈরি করেছিলেন এবং তার পেছনে সরকারের সর্বোচ্চ ব্যক্তির সমর্থন ছিল, এবং তিনি সম্ভবত আমাদের পুলিশ বাহিনীর মধ্যে সবথেকে বিতর্কিত যে পুলিশ কর্মকর্তারা তাদের একজন, এবং তার নৈতিক স্খলন থেকে শুরু করে অপরাধ প্রবণতার থেকে শুরু করে দম্ভ থেকে শুরু করে মানে যত ধরনের খারাপ বৈশিষ্ট্য থাকে সবগুলোই তাকে স্পর্শ করেছিল। নিজের জেলায় জমি দখল করে এবং রাজধানীর উপকণ্ঠে একটা বালাখানা তৈরি করেছিলেন তিনি। ন্যূনতম পদের প্রতি একজন মানুষের যদি শ্রদ্ধাটা থাকে, এই কাজটি করতে পারেন না। অনেকে অনেক কাজ করতে চান, কিন্তু তার পদ পজিশন, তার বিবেক বিবেচনা সেগুলোকে বাধা দেয়, কিন্তু তার ক্ষেত্রে আমরা কোথাও বাধাটা দেখিনি। এবং তার ধারণাটা, তিনি আওয়ামী লীগের থেকেও বড় আওয়ামী লীগার ছিলেন। সম্ভবত আমরা বাইরে যতটুকু শুনি, তিনি ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কাউকেই পাত্তা দিতেন না, এবং ওই শক্তির কারণে তিনি এই ধরনের একটা দানব হয়ে উঠেছিলেন। আমরা চাইব সরকার তাকে দেশে এনে তার যে অপরাধ, সেই অপরাধের মুখোমুখি বিচার আইনের মধ্য দিয়ে বিচার করা। তবে আমরা যেভাবে বিবেচনাটা করি বা দেখি, নিশ্চয়ই এই যে ইন্টারপোলের মধ্য দিয়ে তাদেররা কতগুলো প্রসিডিওর মেনটেন করেই তাদেরকে যেতে হয়। সুতরাং পার্লামেন্টে যেভাবে বলা হয়েছে, ব্যাপারটা সম্ভবত এতটা সহজ হবে না। যদি সহজ হয়, স্বল্প সময়ের মধ্যে তাকে বিচারের মুখোমুখি করা যায়, এটি আমরা খুশি হব। কিন্তু যতটা উচ্ছ্বাস আমরা দেখছি, এটি অনেকগুলো প্রসিডিওর মেনটেন করে, ধাপ মেনটেন করে এই কাজটা করতে হবে। তবে আমরা চাইব যে এটিকে পর্যবেক্ষণে রাখার জন্য এবং তাকে যাতে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা যায়, তার জন্য সরকার খুব গুরুত্ব দিয়ে, সম্ভব হলে এটার জন্য স্পেশাল গুরুত্ব দিয়ে সরকার এই জায়গাগুলোতে মনিটর করবে বা দেখাশোনা করবে। আপনি যেমনটা বলছিলেন যে সেই জায়গা থেকে যদি আমরা দেখি, যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এটি দুর্নীতি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আপনি দেখেন কিনা, এবং অন্যান্য যারা দুর্নীতিবাজ রয়েছেন, পুলিশে হোক অথবা প্রশাসনে হোক, অন্যান্য জায়গায় যারা রয়েছেন, তাদের জন্য এটিকে একটি বার্তা দেয়? প্রথম জায়গাটা হচ্ছে দেশের বাইরে যারা আছেন তাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হবে যে অনেক বছর পর এই ধরনের ইন্টারপোল সমস্ত বিষয়ে কিন্তু রিয়্যাক্ট করে না। ইন্টারপোল অনেকগুলো বিষয় বিবেচনা করে রিয়্যাক্টটা করে, সেই ক্ষেত্রে রিয়্যাক্টটা শুরু হয়েছে। এবং জুলাইয়ের, যদিও বেনজির আহমেদ জুলাইয়ের অনেক আগে গেছেন এবং তাকে যাওয়ার সুযোগটা দেওয়া হয়েছে, ওই সময় সরকার যদি চাইতো তাকে যেতে দিব না। যখন তারা দেখেছে যে একটা দানব হয়ে উঠেছে এবং এটি এক ধরনের বোঝা হয়ে যাচ্ছে, তখন তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। সরকার চাইলে তাকে আটকে ফেলতে পারত, সরকার আটকায়নি, এবং এর পেছনে অনেক রকমের গল্পও আছে। তো আমার যেটা মনে হয় যে অপরাধের ক্ষেত্রে আমাদের দেশে অপরাধটা বিবেচনা করা হয় রাজনৈতিক রং দেখে,
এবং এটি আমরা সবসময় চাই যে দেশটা চলবে আইনের শাসনে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আইনের শাসনে না চলে দেশটা পরিচালিত হয় শাসকের আইনে। চুজ অ্যান্ড পিক। আমি যাকে অপছন্দ করি তাকে ধরে এনে আমি আইনের মুখোমুখি করছি, আমি যাকে পছন্দ করি তাকে আইনের মুখোমুখি করছি না। অসংখ্য উদাহরণ আছে। আমি শেষ করবো এই জায়গাটায় যে আমাদের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, তারপরে আমাদের 3টি প্রতিশ্রুতি ছিল। আপনার প্রশ্নটার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উদাহরণ হিসাবে বলছি, আমাদের 3টা দায়িত্ব ছিল, কমিটমেন্ট ছিল। 1, আমরা সংস্কারের কাজ করব। 2, আমরা বিচারের কাজ করব। 3 নাম্বার হচ্ছে আমরা নির্বাচনের দিকে এগোবো। আমি বিচারের জায়গাটা যেহেতু তুলেছেন, আমি বলি গণ অভ্যুত্থানের সময় যে পুলিশ কর্মকর্তা সর্বোচ্চ দায়িত্বে ছিলেন, আমরা বিচারের ক্ষেত্রে একটু সম্ভবত তাকে ছাড় দেওয়ার চেষ্টা করেছি। কারণ আপনি এই ধরনের একটা অভ্যুত্থানের পরে আমাদের এই সাবকন্টিনেন্টে যে অভ্যুত্থানগুলো হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত জায়গাগুলো থেকে প্রত্যেকটা পথ থেকে একজন মন্ত্রী নিশ্চয়ই বন্দুক নিয়ে নামেন না। তিনি নির্দেশদাতা হিসাবে বা এই ধরনের কতগুলো কাজের কারণে তিনি রেসপন্সিবল হয়ে যান। আমরা এই ঘটনায় কয়েকজনের বিচার করলাম, আমি কনস্টেবলের বিচার করলাম, আমি থানার দারোগার বিচার করলাম, কিন্তু পুলিশের প্রধান যিনি ছিলেন তাকে আমি রাজসাক্ষী করলাম। রাজসাক্ষী বেআইনি না, কিন্তু এর ভেতর থেকে তাকে একভাবে সেভ করে নিয়ে যাওয়া, লঘুদণ্ড দেওয়া, এই প্রবণতাটা ছিল। এবং এই কাজটি কারা করেছে? যাদের প্রতি আমরা বিশ্বাস রেখে দায়িত্বটা দিয়েছিলাম যে আপনারা বিচারটা করবেন। এবং এই সময়কালে বিচার নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন ওঠা শুরু হয়েছে এবং উঠছে। জি, আমি আসবো আবার আপনার কাছে। মোস্তফা আকমল, একই জায়গায় যে কথাটি বলছিলেন যে বিচারের ক্ষেত্রে কি কাউকে ছাড় দেওয়া হচ্ছে কিনা, যে আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? আচ্ছা, আমি আরেকটু পেছনে যেতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এক বেনজির ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই বেনজির তৈরি করা। এই বেনজির কিন্তু একদম নজিরবিহীন না। এরকম নজির আমরা অতীতে আরও দেখেছি। এই যে একজনকে দানবীয় শক্তিতে রূপান্তর হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হয় কিন্তু রাজনীতির আশ্রয় প্রশ্রয়। হ্যাঁ, এখানে কিন্তু বেনজির যদি প্রশ্রয় না পেত, তাহলে বেনজির কিন্তু বেনজির হয়ে উঠতে পারতো না। তার মানে হচ্ছে বেনজির রাজনীতির স্বার্থে ব্যবহার হয়েছে এবং ওই সুযোগে বেনজির তার শক্তি সঞ্চয় করেছে, অবৈধ অর্থ কামিয়েছে, প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছে, এবং এই টোটাল প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা অনিয়ম, দুর্নীতি এবং একটা অব্যবস্থাপনা সর্বক্ষেত্রে তৈরি হয়েছে। সুতরাং আমাদেরকে আসলে রোগটা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা চিনেছি, কিন্তু রোগটার যে উৎস সেখানে কিন্তু কাজ করতে হবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে পুলিশ সংস্কারের যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমার মনে হয় সেগুলোর দিকে আলোকপাত করা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে যে আপনি যদি টোটাল সিস্টেমের যদি আপনি প্রক্রিয়ার যদি আপনি সংস্কার না আনতে পারেন, এটার যদি আপনি অ্যাড্রেস করতে না করতে পারেন, তাহলে এক বেনজিরের বিচার করে হয়তো আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন, কিন্তু ওই দৃষ্টান্ত যে অন্যরা সবাই ফলো করবে এরকম কোনো কথা নাই। কারণ এখানে কিন্তু একটা ঘাটতি থেকেই যাবে। সেজন্য আমি বলবো যে হ্যাঁ, বেনজিরের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার, সন্তোষজনক বিচার হওয়া দরকার, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচার হওয়া দরকার। একই সঙ্গে বেনজির যাতে আর তৈরি হতে না পারে সেই পথ বন্ধ করা দরকার। সেই জায়গাটাতে আমি আসতে চাই। এই পথ বন্ধ করতে হলে এই যে প্রশাসনের ভেতরে আমরা যদি বলি যে নানা রকমের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বড় ধরনের একটি দুর্নীতি বিরোধী সংস্কার প্রয়োজন, এটি আমরা সবাই জানি। কিন্তু এটি কিভাবে হবে আসলে? এটি নিয়ে সরকারের পক্ষ থেকে কি খুব বেশি উদ্যোগ এখন দেখছেন? এই জন্য সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সদিচ্ছা। শোনেন, সরকারের চাইতে বড় মাস্তান, বড় ক্ষমতাশালী আর কেউ না। আপনি এখন এইটা কিন্তু এই সরকারের জন্য সবচাইতে বড় সুযোগ, কারণ তারা একটা বড় বিজয় নিয়ে এসেছে। হ্যাঁ, তারা কিন্তু 2/3 আসনে বিজয়ী হয়ে, হ্যাঁ, একক সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা ক্ষমতা নিয়েছে, তারা সরকার গঠন করেছে। এখানে কিন্তু তাদের জনগণের ম্যান্ডেট আছে। তো জনগণের এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এই সরকারের জন্য এই কাজ শুরু করা এবং তা সম্পন্ন করা খুবই সহজ এবং খুবই বাস্তবসম্মত, এবং এটা গ্রহণযোগ্য হবে। সুতরাং রাজনৈতিক সদিচ্ছার জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে এটা এই গভর্নমেন্টকে করতে হবে।
এবং সেটা সবাই এই কারণে আশা করে যে এই গভর্নমেন্ট কিন্তু একটা গতানুগতিক ধারার গভর্নমেন্ট না, একটা বড় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা সরকারের পতনের মধ্য দিয়ে, অনেক ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই গভর্নমেন্ট এসেছে এবং এখানে তাদের প্রতিশ্রুতি আছে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কিন্তু এই দেশের মানুষ এখন দেখতে চায়, কারণ মানুষ কিন্তু এখন সচেতন। আপনি দেখবেন যে রাজনৈতিক যে গতানুগতিক আন্দোলন, শরীফ ভাই আমার সাথে হয়তো একমত হবেন যে সেই আন্দোলনে কিন্তু এই সরকারের পতন ঘটে নাই। বিগত যে শেখ হাসিনার সরকার যেটা পতন হয়েছে, হ্যাঁ 5ই আগস্টে, সেটা কিন্তু একটা সর্বসাধারণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে, ছাত্র জনতা, কৃষক, দিন মজুর সবার সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে যেটা হয়েছে। এবং এই সব জনগণের কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষা যদি আপনি না বুঝেন, আপনি যদি গতানুগতিক ধারার সরকারি নিয়ম নীতিতে চলেন, তাহলে কিন্তু ফলাফল খুব ভালো হবে বলে আমি মনে করি না অন্তত। জি মোস্তফা আকমল, এই জায়গাটাতে আপনি যে কথা বলছিলেন তার সূত্র ধরে আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যেমনটি বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছা, সরকারের ধরলাম যে রাজনৈতিক সদিচ্ছা আছে, কিন্তু আমরা বিগত সময় যেমনটা দেখে এসেছি যে প্রশাসনিক কোনো ধরনের পরিবর্তন আনতে গেলে, সংস্কার করতে গেলে, অথবা দুর্নীতি বিরোধী হোক, অন্যান্য যে কোনো বিষয় হোক, তখন প্রশাসনের ভেতর আমরা আমলা বলি অথবা যারা আছেন তাদের ভেতর থেকে একটি পক্ষ আসলে নানাভাবেই এটিকে তাদের সুবিধা অনুযায়ী এটিকে ঘোরানোর চেষ্টা করে। সেই জায়গা থেকে রাজনৈতিক সদিচ্ছা সরকারের যদি থাকেও কতটা কঠিন অথবা কতটা সহজ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আকমল ভাই যথার্থ বলেছেন যে একটা ট্র্যাডিশনাল নির্বাচনের ভেতর থেকে একটা সরকার পরিবর্তন আর একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে একটা নির্বাচনের ভেতর থেকে নতুন একটি সরকারের দায়িত্ব গ্রহণ, দুটোর মধ্যে মৌলিক অনেকগুলো পার্থক্য আছে এবং এর সাথে জনপ্রত্যাশার একটা পার্থক্য আছে। এই সরকারের কেবলমাত্র রুটিন কতগুলো দায়িত্ব পালন না, তার কতগুলো কমিটমেন্টও আছে এবং সেই কমিটমেন্টটা হচ্ছে আপনার রাজনীতি, আপনার সামাজিক জীবন, আপনার অন্যান্য জায়গায় কতগুলো পরিবর্তন আনা, সেই পরিবর্তনটা আপনাকে আনতে হবে। বিএনপি যারা ক্ষমতায় আছেন, যে সরকারটি, তারা একটা সংস্কারের প্রস্তাবনা অনেক আগের থেকেই অনুধাবন করেছিল যে আমাদের রাজনীতির পরতে পরতে অন্ধকার জমেছে এবং জুলাইয়ের অনেক আগে সেই প্রস্তাবনাটা তারা নিয়ে এসেছিল। সুতরাং ওই তাদের মধ্যে ওই প্রত্যাশা অথবা ওই মানসিক ইচ্ছাটা তাদের মধ্যে আছে, সেটি আমরা নির্বাচনের অনেক আগে, জুলাইয়ের অনেক আগে সেই প্রত্যাশা দেখেছি। আবার 5 আগস্টের পরে তারা সরকারকে একটা দীর্ঘ সময়ও দিয়েছে নির্বাচনের ক্ষেত্রে গুছিয়ে নেওয়ার জন্য। এটি তাদের একটা ইতিবাচক দিক এবং এটিকে অ্যাপ্রিসিয়েট করব। একই সঙ্গে আমাদের যে রাজনীতির প্রচলিত যে ধারাটা, সেই ধারার জায়গায় কতগুলো অটো এবং এই ধরনের সুবিধাবাদিতা তৈরি হয়। রাজনৈতিক প্রতিপক্ষ যেমনিভাবে বাধা তৈরি করে, আবার দলের ভেতর থেকে এক ধরনের বাধা তৈরি হয়। আমরা এই যে কোরবানির সময় আপনি খেয়াল করেছেন আমাদের মেট্রো রেলের নিচে গরুর হাট দেওয়াকে, এর ভেতর থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন, সেটি হচ্ছে যে কেবলমাত্র মুনাফার জন্য সরকারের ইমেজটা নষ্ট হচ্ছে কি হচ্ছে না সেই দিকে বিবেচনা করছি না। আমি আমার লাভের কথা বিবেচনা করে আমি এর প্রতিক্রিয়া কি হতে পারে এটি বিবেচনা করছি না, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। আবার যারা এই কাজটি করেছে তাদেরকে জরিমানা করা হয়েছে সম্ভবত 30 লাখ টাকা, যে জামানতের টাকা সেখান থেকে কেটে রাখা হচ্ছে। এটি হচ্ছে একটা মেসেজ। সেই মেসেজটা হচ্ছে যে তুমি সরকারি দল হলেও অন্যায় কাজ করলে তোমাকে এখানে আমি ছাড় দিচ্ছি না। তো যদি এর পাল্লাটা যদি ভারী হয়, তাহলে আমাদের রাজনীতিতে কতগুলো ইতিবাচক প্রভাব তার ভিতরে পড়বে। সরকারি কর্মকর্তা কর্মচারী আমলাদের কথা বলছেন, চট্টগ্রামের যে পুলিশ কর্মকর্তারা আমাদের একজন ক্রিকেটার সম্পর্কে তাকে নিয়ে যে আচরণটা করলো, এর ভেতর থেকে আপনি পরিষ্কার মেসেজটা আছে যে ছোট বেনজিররা কিন্তু প্রশাসনের মধ্যে আছে, ছোট বেনজিররা প্রশাসনের মধ্যে আছে। আপনি তার এই মেন্টালিটির জায়গা থেকে পরিবর্তন করতে পারেননি। আপনি রংপুর মেডিকেল কলেজে দেখছেন যে পরিস্থিতি হোক না কেন, একজন চিকিৎসক একজন যুবকের মায়ের লাশ তিনি ছাড়ার আগে বলছেন 10 বার কান ধরে ওঠবস করতে হবে। অর্থাৎ আমাদের মনস্তত্ত্বটা আপনি বুঝতে পারছেন, এই মনস্তত্ত্বের পরিবর্তনটা দরকার এবং পরিবর্তনের জন্য রাষ্ট্র সরকার সে স্টার্টটা করবে। যারা ক্ষমতায় আছেন তাদের ব্যক্তিগত আচরণের অনেকগুলো পরিবর্তন আমরা দেখছি। প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স দেখে গাড়ি থামিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি যদি তার রাজনীতিটা প্রান্তের মানুষের কাছে নিয়ে যেতে না পারেন, তাহলে আপনি যতই ব্যক্তিগত আচরণের পরিবর্তনটা করেন না কেন, এই রাজনীতির সুফলটা যাবে না ওই পর্যন্ত। সরকার
হ্যাঁ, সরকারের মধ্যে ভালো কতগুলো উদ্যোগ আমরা দেখছি, কতগুলো কমিটমেন্ট পূরণের জন্য দেখতে পাচ্ছি যে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতি পূরণ, গতকালকে বেশ কতগুলো সরকারি হাসপাতালে বিশেষ একটা উদ্যোগ নেওয়া হয়েছে, দু একটা জায়গায় ত্রুটি দেখা গেছে, এগুলো ইতিবাচক। একই সঙ্গে আপনার টোটাল রাজনীতিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে না পারেন তাহলে এর শুভ যে পরিবর্তনটা, ফলাফলটা মানুষের কাছে যাবে না। সরকারের মধ্যে আমরা আগের সরকারের সময় যেমনিভাবে এস আলম অমুক তমুক তাদের যে প্রভাবটা দেখেছি, এখনো এস আলমরা আছে, হয়তো আমি তাকে দেখতে পাচ্ছি না, সুযোগ পাচ্ছে না বলে মাথা তুলছে না, কিন্তু তারা নেই, তারা সব একেবারে হাওয়া হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, ব্যাপারটা তা না। সরকার যদি দৃঢ়তা দেখায়, হ্যাঁ অনেকগুলো জায়গায় সমালোচনা আমরা করছি, আবার ভালো যে কাজগুলোর সেগুলোর প্রশংসা করছি। শরীফুজ্জামান, আমি আরেকটি বিষয় একটু তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে অপহরণ নয় আত্মগোপনে ছিলেন ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া। সংসদে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার এই সংক্রান্ত একটি বক্তব্য আছে, আমরা শুনবো। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা বক্তব্যটি শুনবো। নির্বাচিত খবরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত নির্বাচিত খবরে। বিরতির আগে যেমনটা বলছিলাম, অপহরণ নয় আত্মগোপনে ছিলেন ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া। সংসদে এই সংক্রান্ত তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা তার বক্তব্যটি একটু শুনে আসব। কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এক পর্যায়ে জিসান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 ঘটিকায় বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। যে যেমনটি দেখছিলাম, আমি আরেকটু তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে। আপনারা নিশ্চয়ই জানেন যে কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসামে উদ্ধার ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ছাত্র শিবির। তাকে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে করা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। ছাত্র শিবির তাকে বহিষ্কার করেছে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে, এবং এ নিয়ে তিনি নিখোঁজ হয়েছেন এই মর্মে আমরা যেটা দেখতে পেয়েছি যে জামায়াতের আমিরও এটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এবং জামায়াতের বিভিন্ন ফেসবুক পেজ অথবা বিভিন্ন জায়গায় যেটি অনেকে বলে থাকেন যে সামাজিক মাধ্যমে বট বাহিনী বলেও অনেকে অভিযোগ করেন অথবা বলে থাকেন, এই ধরনের আমরা দেখেছি যে সেখানেও এগুলো নিয়ে নানান কিছু হয়েছে এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হলো। যদি আপনি একটু বলতেন এই বিষয়টা। জি দেখুন, আসলে ওই আগে যেটা বলছিলাম যে সেরকমই রাজনীতিবিদদের আসলে আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার। একটা বড় দলে অনেক ধরনের নেতাকর্মী থাকে। এই যে জিসানের যে অপরাধটা বা তার বিরুদ্ধে যে অভিযোগটা, এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত। সেই ব্যক্তিগত অপরাধের দায় যখন দলীয় প্রধান নিয়ে ফেলে যাচাই বাছাই না করে, এটা আপনি কি বলবেন? এটা তো আসলে অদূরদর্শিতা, রাজনৈতিক অদূরদর্শিতা। কারণ হচ্ছে যে একটা ছাত্র শিবিরের একজন কর্মী কোথায় কি করেছে না করেছে সেটা যাচাই বাছাই না করেই জামাতের আমির একটা মন্তব্য করে ফেললেন এবং তার খেসারও তিনি এখন দিচ্ছেন। হ্যাঁ, তো আমি বলবো যে রাজনীতিবিদদের অত্যন্ত সচেতন থাকা দরকার, কারণ তারা হচ্ছেন, তাদের যে কোনো একটা কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সারা দেশের মানুষ অনেক গুরুত্ব সহকারে নেয়। সুতরাং এখানে জামায়াতের আমির ফেসবুক পোস্ট দিয়ে বা যেভাবে তার জিসানের পক্ষে তার অবস্থান তুলে ধরেছিলেন এবং অপহরণের একটা গুরুতর অভিযোগ দিয়েছিলেন। কারণ দেখেন, এই অভিযোগটা না দিয়ে অন্য কিছু দিলেও হয়তো এটার এতটা কনসিকুয়েন্সটা এত কঠিন হতো না। কারণ কি 5ই আগস্টের পরে কিন্তু অপহরণজনিত কোনো অপরাধ আমাদের সামনে কিন্তু ওইভাবে আসেনি, যেটা আগে গুম খুন অপহরণের যে একটা ভয়ানক পরিস্থিতি ছিল, আয়নাঘরের যে একটা বিষয় আমরা এর আগে দেখেছি, ওই রকম একটা অপরাধের অভিযোগ যদি গভর্নমেন্টের উপর বা পুলিশ বাহিনীর উপর দেয়া হয় পরিবর্তিত পরিস্থিতিতে, সেটার কিন্তু একটা বড় ধরনের অভিযোগ। সেই অভিযোগ দেওয়ার আগে আসলে জামায়াতের আমির বা ওই দলকে অবশ্যই
চিন্তা ভাবনা করে কথা বলা উচিত ছিল। এখানে আরেকটি প্রশ্ন আমার কাছে আছে, আমি আপনার কাছে আসবো একটু। শরীফুজ্জামান আপনার কাছে আসি, যে বিষয়টি বলছিলেন মোস্তফা আকমল, যে রাজনৈতিক অদূরদর্শিতা, আপনি কি বিষয়টি এভাবে দেখেন? এটি কি রাজনৈতিক অদূরদর্শিতা জামায়াতের? এই ব্যাপারে কি বলবেন? আর আরেকটি বিষয় হচ্ছে হলো, আমরা যেটি দেখলাম যে একেতে তিনি অপরাধ করেছেন, তার উপরে অপরাধ থেকে বাঁচার জন্য তিনি এক ধরনের অপহরণের নাটক সাজিয়েছেন। সব মিলিয়ে এটি কি আসলে ব্যক্তিগত তার নিরাপত্তার জন্যই কৌশল, নাকি এর মধ্যে আপনি কোনো যেমন রাজনৈতিক দূরদর্শীভাবে কোনো রাজনৈতিক কৌশলও দেখেন? ধন্যবাদ। চুন খেয়ে মুখ পড়লে দই দেখেও ভয় পাই। আমাদের এখানে গুমের যতগুলো অপরাধের ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. ঘটনা আছে, তার মধ্যে সব থেকে অমানবিক তার একটা হচ্ছে গুম। আমি যখন ছাত্র ইউনিয়নের সভাপতি, আমার কমিটির সহ সভাপতি শামীম এবং আমরা ঢাকা শহরে একই বাসায় পাশাপাশি রুমে থাকতাম, বাসা ভাড়া নিয়ে। আজকে 8 বছর শামীম গুমের শিকার হয়েছে, সে ফেরত আসেনি। তো এর চাপটা আমরা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে বুঝি। কিন্তু এখানে যেটা হলো, এটা এক ধরনের সততা এবং আপনার একটা অপরাধকে আড়াল করার জন্য আপনি এমন একটা বিষয়কে টেনে নিয়ে আসলেন যার সাথে কেবলমাত্র একটা ব্যক্তি, তার দল বা তার পরিবার না, রাষ্ট্রের এবং সরকারের ইমেজ এবং ভাবমূর্তি জড়িত। একটা দেশের বিরোধী দলের নেতা তিনি স্টেটমেন্ট করছেন যে তার কর্মী গুমের শিকার হয়েছে এবং ইনডাইরেক্টলি তিনি অভিযুক্ত করছেন যে সরকার এই কাজটি করছে। এবং বিরোধী দলের নেতার যে ফেসবুক পোস্ট, এটি কেবলমাত্র পাবনার, ঢাকার, রাজবাড়ির, সীতাকুণ্ডর লোকজন দেখেনি, সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে গেছে। সুতরাং এর ভেতর থেকে তিনি যে ধরনের তথ্য উপাত্ত নিয়ে তার জায়গা থেকে কথা বলাটা দরকার, অর্থাৎ পদের, আপনি ব্যক্তি যাই হন না কেন, কিন্তু পদের একটা রেসপন্সিবিলিটি কিন্তু আপনার আছে। একজন মন্ত্রী, একজন রাজনীতিবিদ, একজন এমপি, তিনি ব্যক্তিগত জীবনে যাই হন না কেন, রাস্তায়, ঘরের মধ্যে তিনি লুঙ্গি পরে ঘুরে বেড়ান, খালি পায়ে ঘুরে বেড়ান, এটি কিন্তু আপনি যখন পাবলিক প্লেসে আসবেন তখন আপনার কতগুলো দায়িত্বশীল আচরণ করতে হবে। কিন্তু এই জায়গাটায় বিরোধী দলের নেতা দায়িত্বশীল আচরণ করেনি। তার দলের কর্মীরাও তার সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে। তিনি কিন্তু কুমিল্লায় তো আর নিজে যাননি, তাকে মেসেজটা কনভে করা হয়েছে, তাকে মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে। যারা পৌঁছে দিয়েছেন তারা হয় অসত্য তথ্য দিয়েছেন, তাকে বিভ্রান্ত করেছেন, অথবা আংশিক তথ্য দিয়েছেন, অথবা এর ভেতর থেকে সরকারের বিরুদ্ধে একটা গ্রাউন্ড তৈরি করার জন্য, একটা বড় প্লট তৈরি করার জন্য, এবং যেটি আমরা শুনতে পাচ্ছি আপনাদের সময় ফুরিয়ে আসছে, আপনাদেরকে শাহবাগে ঝুলিয়ে রাখা হবে, আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। তো অনবরত এই যে হুমকিগুলো, সম্ভবত এটিকে এক ধরনের ওয়ার্ম আপ করার জন্য এই অভিযোগটা আনা। আমরা এই ঘটনার পেছনে তার পরিবারের পক্ষ থেকেও, আমি আপনার কাছে আসি, আমাদের সাথে অনলাইনে একজন অতিথি যুক্ত আছেন, তার সাথে এই একই বিষয় একটু কথা বলে আপনার কাছে এবং মোস্তফা আকমল আপনার কাছে আমি আসবো। আমাদের সাথে যুক্ত আছেন সুলতান আহমেদ রাহি, সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সুলতান আহমেদ রাহি, যেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন, যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান, তিনি বর্তমানে পুলিশের পাহারায় আছেন, এবং যেটি হচ্ছে যে এই বিষয়ে আপনারা কর্মসূচিও করেছেন, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আমি সকলকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে ব্যক্তিগত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক ধর্ষক জিসানের বিরুদ্ধে তার শাস্তি নিশ্চিত করার দাবি প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছি। আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির তারা সব সময় ধর্মকে ব্যবহার করে এবং ধর্মের মিথ্যা ফতোয়া তারা প্রদান করে। আপনারা দেখবেন যে জিসান একটি বিধবা নারীকে 6 মাস আগে তারা প্রেম ঘটিত ঘটনার বিষয় করে তাদেরকে ধর্ষণ করে এবং তার চাচাতো ভাইয়ের মাধ্যমে তাকে জোরদস্তি তারা সন্তান নষ্ট করেন। এবং তাৎক্ষণিকভাবে শিবিরের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি আমরা প্রেস বিবৃতি দেখেছি, সেখানেও তারা ইসলামকে ব্যবহার করেছে। দেখেন, সে ব্যক্তিগতভাবে ধর্ষণ করে তিনি আত্মগোপনে ছিলেন, কিন্তু তারা প্রেস বিজ্ঞপ্তিতে তারা তার কাছে এশার নামাজ পড়ে দাউকান্দি মডেল মসজিদ থেকে এই আন্তর্জাতিক সম্পাদক ধর্ষক জিসান
নিকট হয়, সেখানেও তারা মসজিদ এবং এশার নামাজ তারা ব্যবহার করেছে। তারা সবসময় অপকর্ম করে, আর অপকর্মের হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করে ধর্মকে, ইসলামকে। তারা একটি আমরা সরকারকে আহ্বান করব যে রামিসার ধর্ষণে যেভাবে তারা দ্রুত জনগণের দাবির প্রেক্ষাপটে যেভাবে শাস্তি নিশ্চিত করেছে, বাংলাদেশের ৯-১ ধারায় যেভাবে ধর্ষণ সে শাস্তি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড তা অনতিবিলম্বে এই জিশানের ক্ষেত্রেও যাতে প্রয়োগ করা হয়, এটি আমরা বাংলাদেশের সরকারের প্রতি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ছাত্র রাজনৈতিক কর্মী হিসাবে, ছাত্র সংগঠনের আমরা এটার দাবি রাখি যে তাকে অনতিবিলম্বে শাস্তির সুলতান আহমেদ রাহি, আপনাকে ধন্যবাদ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমি একটু মোস্তফা আকমল আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এই যে আপনার অপহরণের এক ধরনের নাটক সাজানো এবং তার যে অপরাধের অভিযোগ, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি দেখি যে শুধু জিসান একা নন, এরকম এর আগেও অনেক ছাত্রনেতার বিরুদ্ধে নানা রকম অনৈতিক ঘটনার অভিযোগ সামনে এসেছে, অপরাধ সামনে এসেছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধেও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছিল এনসিপির আরেক নেত্রী নীলা ইসরাফিল বিগত সময়। এছাড়াও আরও বিভিন্ন, এটি যেহেতু কিছুদিন আগের জন্য বললাম, ছাত্র নেতাদের মধ্যে আমরা যদি দেখি এখন যারা ছাত্র নেতা আছেন তাদের মধ্যে নৈতিক অবক্ষয় কি দিন দিন বাড়ছে বলে আপনি মনে করেন কিনা? না, আমি এমনটা মনে করি না। কারণ হচ্ছে যে সারা দেশে বা আমাদের রাজনীতিতে বিভিন্ন দলের যত ছাত্রনেতা নেতা আছেন, যারা ফ্রন্ট লাইনে আছেন, তাদের মধ্যে আমরা কয়জনকেই বা এই অভিযোগে অভিযুক্ত হতে দেখি? এই সংখ্যা কিন্তু খুবই কম। এই নগণ্য সংখ্যা দিয়ে পুরো ছাত্র নেতৃত্বকে কিন্তু বিতর্কিত করা ঠিক হবে না। কিছু ঘটনা আমরা বেশিরভাগই আমরা শুনেছি অভিযোগ। যারা অভিযোগকারী তারাও কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত মাত্রার যে অভিযোগ দিয়ে এটাকে বিচার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া এবং চূড়ান্ত একটা রায়ের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিত করা, এরকম শক্ত অবস্থান কিন্তু আমরা কাউকে নিতে দেখিনি। সুতরাং কিছু অভিযোগ এসেছে, আমার মনে হয় যে এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া দরকার ছিল। তাহলে হতো কি, যারা অপরাধী তারা আইডেন্টিফাই হয়ে যেত এবং বৃহৎ যে একটা গোষ্ঠী, মানে যারা স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত বা ভালো রাজনীতির নেতৃত্বে যারা আছেন, তারা কিন্তু এই অপবাদ থেকে দায় মুক্তি পেয়ে যেতেন। সুতরাং আমি মনে করি যে দুই একজন নেতার উদাহরণ টেনে টোটাল ছাত্র নেতৃত্বকে বিতর্কিত করা বা তাদেরকে অপবাদ দেওয়া ঠিক হবে না। জি, ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনারাও ছাত্র রাজনীতি করেছেন, বর্তমান সময়ে ছাত্র নেতাদের মধ্যে নৈতিক অবক্ষয় আপনি কি মনে করেন কি বাড়ছে নাকি না, যেমনটি বলছিলেন মোস্তফা আকমল? মোস্তফা ভাই যেটি বলেছেন এটি সমর্থনযোগ্য। আমরা এই ধরনের অভিযোগ কিন্তু খুব বেশি শুনছি তা না, তবে এমন এমন জায়গা থেকে অভিযোগগুলো আসছে কখনো কখনো সব কিছুকে এক ধরনের ভূমিকম্প তৈরি করে দেয়। যে জিশানের সম্পর্কে আমরা যে কথাগুলো শুনছি, জিশান যে রাজনীতি করে, এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নানা সময় অভিযোগ করা হয়েছে নারী পুরুষ একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়লে, কলেজে পড়লে তারা খারাপ হয়ে যায়। এই কথাগুলো যারা বলছে তারা এসে কিন্তু এই অভিযোগগুলো এখন তাদের সম্পর্কে আসছে। আবার খেয়াল করবেন যে একটা অপরাধ ঢাকার জন্য আরও অনেকগুলো অপরাধ করা হচ্ছে। ছাত্র শিবিরের অনেক কমিটির তথ্য কিন্তু আমরা জানি না, নেতৃত্বে কারা আছেন এটা তারা গোপন করে, কিন্তু খুবই অনৈতিকভাবে গতকালকে ভিকটিমের পরিচয় যে ওপেন করে দেওয়া হলো, এর ভেতর থেকে আমি জানি না যে তারা এই যে নারীটি তিনি আরও কতবার তার নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা, তিনি তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা। এবং আমি মনে করি যে এটি সম্ভবত তাকে এক ধরনের ভয় দেখানো, এক ধরনের মানসিক চাপ তৈরি করা, তার পরিচয়টাকে উন্মুক্ত করে দেওয়া। আবার অভিযুক্তর পক্ষ থেকে, জিশানের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে তার স্বজনদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না, আমরা এটি চাইব যে তারও যেন, তার স্বজনরা যেন তার সাথে কথা বলতে পারে। আমরা এই পর্যন্ত যতটুকু দেখেছি সেটি অনেক বছর ধরে যে একটা ঘেরাটোপের মধ্যে তাদের যে রাজনীতিটা আছে, কিন্তু এর ভেতরে অনেকগুলি কদর্য যে দিকটা সেটি ক্রমশ কিন্তু বেরিয়ে যাচ্ছে। কয়েক মাস আগে নিশ্চয়ই মনে থাকার কথা, নরসিংদীতে দেখা গেল একজন ছাত্রনেতা, শিবিরের নেতা, তিনি এসে বললেন আমার মাথা ফাটিয়ে ফেলেছে ছাত্রদল পিটিয়ে, এবং তারপর যখন ব্যান্ডেজ খোলা হলো দেখা গেল যে আসলে কিছুই না, মুরগির রক্ত ঝুলিয়ে রেখেছে। তো এই যে মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, তার মানে নিশ্চয়ই এই না
যে ছাত্রদলের বিরুদ্ধে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে, কিন্তু আপনি যে অভিযোগটা তুলছেন এটি যদি আর্টিফিশিয়াল হয় এবং এর পেছনে যদি কোনো একটা পলিটিক্যাল পারপাস থাকে, এবং আমি যেটা মনে করি যে সরকারকে কোণঠাসা করার জন্য বিভিন্নভাবে, এবং আপনি খেয়াল করছেন যে এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মিথ্যাচার, অপপ্রচার এবং সর্বশেষ গতকালকে তাদের পক্ষ থেকে এক ভদ্রলোক দেখলাম আমাদের নবী রসুল সম্পর্কে যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাগুলো নিয়ে আসলেন, সম্ভবত উনি যদি জামাতের নেতা না হতেন, অন্য কেউ হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য তার বিরুদ্ধে মামলা হতো, সারা দেশে মিছিল হতো। কিন্তু যেহেতু সবকিছু তারাই কন্ট্রোল করে, সোশ্যাল মিডিয়ার বট বাহিনীর কথা বলছেন, এই ধরনের ওপিনিয়ন ক্রিয়েটের কথা বলছেন, আমরা চাইব যে ছাত্র শিবির তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। আমাদের বিরোধী দলের যিনি নেতা, তিনি তার যে সাংবিধানিক পদের মর্যাদাটা রক্ষা করার জন্য ভবিষ্যতে তিনি যে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু সংযমী হবেন, সংযত হবেন এবং খোঁজ খবর নিয়ে তিনি বক্তব্যটা দেবেন, কারণ তিনি ব্যক্তিগতভাবে যেই হন না কেন এই পদটার অমর্যাদা করা তার পক্ষে কোনোভাবেই উচিত হচ্ছে। ধন্যবাদ। আমি আরেকটি প্রসঙ্গে একটু যেতে চাই, আরো দু একটি বিষয় আসলে ছোট ছোট করে আলোচনা করতে চাই আপনাদের সাথে। মামলা ও প্রশাসনিক জটিলতায় শিক্ষা খাতের উন্নয়নে কোনো পদক্ষেপই বাস্তবায়ন করা যাচ্ছে না, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান এসব জটিলতার কারণেই আটকে আছে ৮৭,০০০ পদে শিক্ষক নিয়োগ এবং পদোন্নতি। রাজধানীতে এক কর্মশালায় শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩,০০০ মামলা বিচারাধীন, যা এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এটি নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসতে চাই। নানামুখী উদ্যোগ নেওয়া হলেও শিক্ষা খাতের উন্নয়নে আইনি জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না। রবিবার ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩,০০০ মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক শিক্ষা খাতে প্রায় ৪০,০০০ শিক্ষকের পদ শূন্য। বিচারাধীন মামলা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে ৪৭,০০০ শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। সব মিলিয়ে প্রায় ৮৭,০০০ পদে আমরা নিয়োগ পদোন্নতি দিতে পারছি না। এটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের ২%। তবে শিক্ষা খাতের ফলাফল এখনো সন্তোষজনক নয়। অতীতের সব সময়ের চেয়ে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের ২%। তবে আমাদের লার্নিং আউটকাম বা শিক্ষার ফল এখনো সন্তোষজনক নয়। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছি। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার রোধে স্কুল ইউনিফর্ম ও মিড ডে মিল সহ নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্যানিটেশন সমস্যার সমাধানেও বিশেষ নজর দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করতে সরকার বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে। লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে, যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতো, এই সব কিছু আমাদের প্রাথমিকের শিক্ষার্থীদের আমরা দেবো। 2028-এর কারিকুলামে পরিষ্কারভাবে স্পোর্টস, কালচার, সব ধরনের ইনক্লুশন প্রাথমিকে হয়ে যাবে। আগামী 5 বছরের ভিতরে আপনার রেজাল্ট দেখবেন। এডুকেশন ইনভেস্ট করলে আসলে দেশ কত দূর আগাতে পারে। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপ নির্ধারিত 180 দিনের মধ্যে বাস্তবায়ন শুরু হবে। এই কাজগুলো আরো জারি রাখেন, আমাদের সাথে থাকেন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। একটি ছোট্ট বিরতি নিতে হবে আমাকে। বিরতি থেকে ফিরে নির্বাচিত খবরে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, সাথে থাকবেন। আবারও স্বাগত নির্বাচিত খবরে। বিরতিতে যাওয়ার আগে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, সেই বিষয়টি নিয়ে আলোচনা করে আমি ছোট্ট করে একটু
দর্শকদের সুবিধার জন্য ধরিয়ে দিই, সেটি হচ্ছে যে বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩,০০০ মামলা বিচারাধীন রয়েছে এবং শিক্ষামন্ত্রী বলছেন যে এই জন্য নিয়োগ দেওয়া, কার্যক্রম চালানো, শিক্ষা কার্যক্রম চালানো ব্যাহত হচ্ছে। কি বলবেন এই ব্যাপারে মোস্তফা আকমল? না, আমি শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের সাথে একদমই একমত নই। কারণ হচ্ছে একটা এত বড় একটা সমস্যা, এটা শুধু কিছু মামলার জন্য এভাবে থেমে থাকবে? কারণ এর চেয়ে অনেক জটিল সমস্যা আমরা দেখেছি যে কোনো না কোনো একটা উপায় বের করে সমাধান হয়েছে। শিক্ষার মতো একটা খুবই স্পর্শকাতর বিষয়, লাখ লাখ মানে হাজার হাজার মামলা, ৮৩,০০০ মামলা, হাজার হাজার মামলার কারণে থেমে থাকবে অনন্তকাল ধরে। এটা শিক্ষকের পদ শূন্য থাকবে, শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে, এটা হতে পারে না। আমরা সবশেষ তো আমরা দেখি যে গভর্নমেন্ট কি বলে, ডক্ট্রিন অফ নেসেসিটি। হ্যাঁ, তো আমরা এরকম কিন্তু অনেক মামলা দেখেছি, এক রায়ে সব ভ্যাকেন্ট করে দিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলে। আসলে আমি যেটা দেখছি যে গত ১.৫ যুগ ধরে প্রায় শিক্ষা হয়ে গেছে যেমন খুশি তেমন সাজো একটা সাবজেক্ট, বুঝছেন? এই আজকে সৃজনশীল, কালকে এই সেই, এক এক সময় এক একটা পদ্ধতি আবিষ্কার করে, আর স্টুডেন্টরা বিভ্রান্ত হয়, অভিভাবকরা পাগলের মতো হন্য হয়ে ছুটোছুটি করে। তেমন কোনো ফ্রুটফুল এখানে মানে এরকম কোনো কার্যকর ফলাফল কিন্তু আমরা দেখি না। এখনও দেখছি যে প্রায় কিছুদিন পরপরই শিক্ষা ব্যবস্থার মানে শিক্ষা আবার নতুন করে হচ্ছে বোধহয়, নতুন শিক্ষাক্রম। তো এর শেষ কোথায়? এর চেয়ে দেখি প্রাগৈতিহাসিক আমলই ভালো ছিল। আমরা একটা নির্দিষ্ট কাঠামোর আন্ডারে পড়াশুনো করেছি, তখন কেউ বোর্ডে ফার্স্ট হতো, সেকেন্ড হতো, থার্ড হতো এবং তারা ভালোই করেছিল। এখন আধুনিকীকরণ বা যুগোপযোগীকরণ নামে যা কিছু হচ্ছে, আসলে সবশেষ ফলাফল খুব একটা আমরা ভালো দেখছি। শিক্ষার্থীরা আরো হয়তো পিছিয়ে পড়ছে, যেটি বলতে চাচ্ছেন। শরীফুজ্জামান শরীফ, প্রাথমিক শিক্ষা খাতে প্রায় ৪০,০০০ শিক্ষকের পদ শূন্য। জি, সব মিলিয়ে যা বলছিলাম, আমাদের শিক্ষাটা চলছে আসলে অ্যাডহক ভিত্তিতে। যখন যেটা প্রয়োজন হচ্ছে, আমাদের যে দীর্ঘমেয়াদী যে প্ল্যান, পরিকল্পনা, সেই পরিকল্পনাটা নাই। এবং রাজনৈতিক সরকারগুলো ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে শিক্ষা ব্যবস্থাটা তার মতো করে তৈরি করছে এবং সরকার পরিবর্তন হলে সেটির ধারাবাহিকতা থাকছে না। মামলা মোকদ্দমা থাকবে, মামলা মোকদ্দমার কারণে অনেক জায়গায় অনেক রকমের, কিন্তু এখানে যে কোয়ালিটি, সেই কোয়ালিটি এনশিওরটা করা যাচ্ছে কিনা। কেবলমাত্র মামলার জন্য শিক্ষা অন্যান্য জায়গাগুলো থেমে আছে, আমি এটি মনে করি। এটি নির্ভর করছে সরকার আসলে কতটুকু আন্তরিক। কেবলমাত্র শিক্ষায় বরাদ্দর ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, শিক্ষায় বরাদ্দ, স্বাস্থ্যে বরাদ্দ, এটি বাড়ানোর ভেতর থেকে আপনি সেবাটা নিশ্চিত করতে পারেন না। আমার প্রথম দরকারটা হচ্ছে ছিদ্রটা বন্ধ করতে হবে, যেখান থেকে চুইয়ে পড়ে যায়, যেখান থেকে নিচে পড়ে যায়। কিন্তু সেটি যদি বন্ধ না করেন, এই যে মন্ত্রীর কাছে আমরা যেটা শুনলাম, কয়েকটা পত্রিকায় এসেছে যে তিনি বলেছেন প্রত্যেক নির্বাচনী এলাকায় একটা করে বিশ্ববিদ্যালয় হবে। এটি যদি হয়, সত্য কি জানি না, কিন্তু কয়েকটা পত্রিকা আমি দেখেছি, এটি যদি হয়, এটি খুবই অবিবেচনা শুধু প্রসূত কথা। আপনি পপুলিস্ট জায়গা থেকে অনেক কিছু বলতে, যদিও আমরা এমন কিছু পাইনি এখনো। আমার কাছে বলছিলেন কিছুক্ষণ আগে, হ্যাঁ, একটা পত্রিকায় দেখলাম। তো আমার যেটা বক্তব্য, সেটা নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের অনেকগুলো জায়গায় সংস্কার পরিবর্তনের সুযোগ আছে, প্রয়োজনীয়তাও আছে, কিন্তু সেই কাজগুলো যেন রাজনৈতিক চিন্তার প্রকাশ থেকে না হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যে ধরনের একটা হযবরল অবস্থা আছে, এবং এই ব্যবস্থার জন্য আমাদের দায় আছে, সিনিয়রদের দায় আছে। জুলাই অভ্যুত্থানে সব থেকে বড় ভূমিকা রেখেছিল শিক্ষার্থীরা। শরীফুজ্জামান শরীফ, আপনি বলতে থাকুন। আমি কিন্তু গত ১.৫ বছর বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষা নিয়ে আমরা কিন্তু কোনো ধরনের কোনো ভাবনা দেখিনি। ছাত্রদের নিয়ে কোনো ভাবনা তাদের ছিল না, শিক্ষা নিয়ে কোনো ভাবনা তাদের ছিল না। এবং আমরা যে ছাত্র নেতাদেরকে দেখে রাস্তায় নেমে এসেছিলাম, সেই ছাত্র নেতাদের মুখ থেকেও আমরা শিক্ষার যে সমস্যাগুলো, আন্দোলনটা শুরু হয়েছিল আপনার নিশ্চয়ই খেয়াল আছে, বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলন। শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য, আপনি গত ১.৫ বছর, ২.৫ বছরে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য নিয়ে একটা কথাও আমরা শুনিনি। সুতরাং আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান থাকতে হবে, যে প্ল্যানটা আমাদের এই যে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থাটাকে আবার অন্তত একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়। সরকার যে মামলার কথা বলছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা বলছে, আমরা চাইব এইটার জন্য খুব স্বল্প সময়ের মধ্যে এবং সমন্বিতভাবে এটিকে যেন ফেস করা হয়। শরীফ শরীফ, ধন্যবাদ। এবং মোস্তফা আকমল, আমরা একটু অনলাইন নিউজ পোর্টালগুলো দেখবো যে এখন কোন নিউজগুলো রয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক। খুব ছোট্ট করে, আমাদের সময় এখন কম, যদি একটু বলতেন মোস্তফা আকমল।
না, এটা নিয়ে যে জটিলতাটা তৈরি হয়েছে এবং রাজপথ পর্যন্ত গড়িয়েছে, নানা ধরনের তর্ক বিতর্ক চলছে, সেই জায়গা থেকে বলবো যে খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। কারণ হচ্ছে যে এটাকে এই এত বড় একটা ব্যাংক, জানেন এর গ্রাহক অনেক এবং অনেক বড় পরিসরে এটা বাংলাদেশে পরিচালিত হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে একজন প্রশাসক নিয়োগ দিয়ে যদি এটার কার্যক্রমটা চালিয়ে নেওয়া যায়, দীর্ঘমেয়াদে হয়তো এটা সমাধান করা যাবে যে সমস্যাগুলো আছে, সেটা ভালো সিদ্ধান্ত। জি, শরীফুজ্জামান শরীফ ছোট্ট করে যদি একটু বলতেন। এই ব্যাংকটা একটা বড় ব্যাংক, গ্রাহকের সন্তুষ্টি অর্জন করেছে। এই ব্যাংকটা নিয়ে কোনো রাজনীতি চাই না, এই ব্যাংকটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হোক সেটিও চাই না। গত কিছুদিন ধরে ব্যাংকটিকে যে অস্থিরতা তৈরি করা হয়েছে, আমরা চাইব এই সিদ্ধান্তের ভেতর থেকে ওই যে রাজনৈতিক পারপাস যে আন্দোলন, সেখান থেকে তারা সরে আসবে এবং সরকার এই ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতাটা করবে। ধন্যবাদ। আমরা পরবর্তী অনলাইন পোর্টালটা একটু দেখতে চাই, নিউজ পোর্টালে কি আছে। একই বিষয় এখানেও শীর্ষে রয়েছে, রিজার্ভ বেড়ে $35 বিলিয়ন ছাড়ালো, যেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সংসদে আমরা যদি আরেকটু নিচে যাই, স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। সুযোগ পেলে নিশ্চয়ই আমরা এটি নিয়ে ছোট করে কথা বলবো। আমরা আরেকটি নিউজ পোর্টালে একটু যেতে চাই, দেখতে চাই সেখানে কি রয়েছে। যে প্রক্রিয়ায় দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজির আহমেদকে, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, নিশ্চয়ই এই প্রতিবেদনটি থেকে আমরা আরো ভালো ধারণা পাবো। মায়ের মৃতদেহ আটকে ছেলেকে কান ধরে উঠবোস, যেমনটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, কি ঘটেছিল রংপুর মেডিকেলে, এই নিয়ে একটি প্রতিবেদন। আমরা আরো একটি অনলাইন নিউজ পোর্টাল দেখতে চাই, সেখানে কি রয়েছে। ফুটবল বিশ্বকাপ, স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে এখন সবাই উন্মাদনার মধ্যে রয়েছে। আমি আরেকটি প্রসঙ্গ একটু নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে বিএনপির মহাসচিব এবং যে এলজিআরডির মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে মিডিয়া আর এখন মিডিয়া নেই, এটি এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গিয়েছে। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়। আমরা গত শাসনামলে দেখেছি কিভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করব আপনারা এখন সেখান থেকে বের হয়ে এসেছেন, এর বিরুদ্ধে লড়াই করছেন, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগান। সরকার আপনাদের সঙ্গে আছে। মোস্তফা আকমল, আপনার কাছে আসতে চাই, গণমাধ্যম নিয়ে মন্ত্রী যে মন্তব্য করেছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? জি, বিএনপি মহাসচিবের বক্তব্যটা আমার কাছে খুব একটা পরিষ্কার নয়। বিজনেস হাউস বলতে উনি কি বুঝিয়েছেন, কারণ হচ্ছে উনি যদি এটা বুঝিয়ে থাকেন যে বিজনেসম্যানরা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম তৈরি করছে তাদের বিজনেস প্রোটেক্ট করার জন্য, সেটা খুব খারাপ। হ্যাঁ, সেটা অত্যন্ত উনি যদি সেটা মিন করে থাকেন, সেটা খুব উনি সঠিকভাবেই করেছেন। আবার যদি এটা হয় যে মানে গণমাধ্যম বিজনেস করছে, তো গণমাধ্যম তো আসলে ব্যবসা করেই চলতে হবে। কারণ আপনারা এই টেলিভিশন, আপনি যদি বিজনেস না করেন, এখানে তো গভর্নমেন্ট থেকেও কোনো চ্যারিটি আসে না, আর আমরা তো সাবস্ক্রিপশন ফিও পাই না বাংলাদেশে। তো সেক্ষেত্রে অবশ্যই বিজনেস করতে হবে। তবে আমার ধারণা উনি বুঝিয়েছেন যে ব্যবসাকে, বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বা ব্যবসায়িক গ্রুপ যেটা গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে, সেটাই হয়তো উনি বুঝাতে চেয়েছেন। তো সেটা আসলে ঠিক না, এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে বড় বড় ব্যবসায়িক গ্রুপ আসলে তাদের এই গণমাধ্যম তৈরি করার পেছনে উদ্দেশ্যটাই থাকে নিজেকে প্রোটেক্ট করা। সেই জায়গাটা আসলে অ্যাড্রেস করার সময় এসেছে। যেহেতু খুব বেশি সময় নেই, আমি খুব সংক্ষেপে বলবো, যেখানে আসলে মালিকানার ধরনে, প্রত্যেকটা গণমাধ্যমের মালিকানার ধরনে পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, এখন গণমাধ্যমগুলোর মালিকানা যেভাবে চলছে এবং যেভাবে পরিচালিত হচ্ছে, সেইভাবে আসলে আমরা গণমাধ্যম থেকে খুব ভালো কিছু আশা করতে পারি না। জি, শরীফুজ্জামান শরীফ, একই বিষয় আপনি যদি একটু বলতেন, আমি আর প্রশ্ন করলাম না। হ্যাঁ, যথার্থ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি যেটাকে মিন করেছি বা বুঝতে পেরেছি, সেটি হচ্ছে এরকম যে আগে গ্রামের জোরদার মহাজনরা তাদের সম্পদ, ধানের গোলা রক্ষা করতে বন্দুক রাখতেন, আর এখন শহরের জোরদার মহাজনরা মিডিয়া লালন করেন বা মিডিয়া রাখেন। মিডিয়া কমিটেড টু পাঠক, দর্শক, কিন্তু ওই মিডিয়াটা যখন তার ইনভেস্টরের কাছে কমিটেড হয়ে যায়, তখন তার যে বেসিক দায়িত্ব, সেই দায়িত্ব থেকে সরে যায়। আমরা মিডিয়া তার রিসোর্স মোবিলাইজ করবে, তাকে তো টিকে থাকতে হবে, এটি যেমন সত্য, কিন্তু মিডিয়া যেন এই কাজটি করতে গিয়ে কারো পারপাস সার্ভ না করে, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় একদম শেষ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।